আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, আশা করব তোমরা সকলেই বাড়িতে ভালো আছো। আমরা খুব টেনশনের মধ্যে দিন যাপন করছি। তোমাদের টেনশন অতটা নেই। আমরাই ভাবছি যে আমাদের ছেলেগুলো কি হবে, আমাদের স্টুডেন্টসদের অবস্থা কেমন, বাড়িতে কি করছে না করছে সেই টেনশানে ঘুম হচ্ছে না। কারণ সামনেতেই তোমরা পড়াশোনা করো না, বাড়িতে কতটা করছো ঠিক বোঝা যাচ্ছে না। যাক, আশা করব তোমরা বাড়িতে সকলেই ঠিকঠাকভাবে পড়াশোনা করছো। আমরা বিগত কয়েকদিন আগে ব্লক নিয়ে আমরা 3টে ক্লাস করেছিলাম। ব্লক চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছে। আমরা আজ চলে যাব পরিমিতির আরেকটি নতুন অধ্যায়টি হলো লম্ব বৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোন। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোন। ফার্স্ট কনসেপ্ট আমরা নিয়ে আসার চেষ্টা করি যে লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোনগুলোকে বলি। বাস্তবে কি আমরা এর অ্যাপ্লাই করি? এটা একটা ঘনবস্তু, এটাকে কি আমরা বাস্তবে ব্যবহার করতে পারি না ব্যবহার করি? হ্যাঁ, অবশ্যই আমরা ব্যবহার করি। আমাদের না জানার কারণে ওই জিনিসটাকে আমরা বিভিন্ন রকম নামকরণ করেছি, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কী সেটা আমরা জানি না। আমি এখন বলি। দেখো, আমরা ছোট বাচ্চাদের যখন জন্মদিন পালন করি, কিংবা আমার বাড়িতে থাকা বাবা মা বা দাদা যেই বাজার করুক না কেন, বাজার থেকে অনেক সময় তারা মোচা কিনে নিয়ে আসে। মোচাটাকে যদি মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়, তার মানে মোচার দেখতে কেমন অনেকটাই এরকম। এই মাঝখান দিয়ে কাটার কথা বলছি না, এমনভাবে কাটার কথা বলছি। এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এরকম একটা অংশ পড়ে থাকে, মোচার উপরি ভাগের অংশ। এটা একটা ঘনবস্তু, এর নামকরণ করা হয়েছে কি না, এটাই হলো লম্ববৃত্তাকার শঙ্কু কিংবা রাইট সার্কুলার কোন। এখন এই যে আমরা চিত্র দেখতে পেলাম, এই চিত্রটা রাইট সার্কুলার কোন। এখন এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের কাছে চলে আসে। ফার্স্ট, পরিমিতি সম্পর্কে ধারণা দিয়েছিল ভারতের একজন অন্যতম জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ, তার নাম ছিল ভাস্করাচার্য। তিনি তাঁর লেখা সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থে পরিমিতি পাটিগণিত প্রথম অধ্যায়ে 4টি অংশে বিভক্ত করেছিলেন। ওই গ্রন্থটির তার ঠিক প্রথম অধ্যায়ে পরিমিতি এবং পাটিগণিত নিয়ে তিনি আলোকপাত করেন বা বিস্তারিত তত্ত্ব আলোচনা করেন। কিন্তু তিনি সেই সময়ে এই কোণ, লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ সম্পর্কে তত্ত্ব দিতে পারেননি বা দেননি। পরবর্তীকালে এ জ্যামিতি নিয়ে ভাবনা চিন্তা রানিং চলতেই থাকে। চলতে একজন বিজ্ঞানী, একজন গণিতজ্ঞ, যিনি গণিতশাস্ত্রের, জ্যামিতিশাস্ত্রের জনক হিসেবে পরিচিত তিনি সমাজে, তার নাম হলো ইউক্লিড। আমরা নিশ্চিত এই নামটা শুনেছি। তিনিও কিন্তু পরিমিতি নিয়ে আলোচনা করার সময় এই শঙ্কুর কথা আলোচনা করেননি, তিনিও ওটা বাদ রেখেছিলেন বা সেই সময় আসেনি। পরবর্তীকালে কে এসেছিলেন না, আর্কিমিডিস। সর্বপ্রথম তিনি ধারণা দিয়েছিলেন। আর্কিমিডিস কত সালে তিনি ধারণা দিয়েছিলেন না, সেটা সালটা ছিল 1114 অনেক পরে, মানে ঠিকঠাকভাবে আমার ঠিক মনে নেই, তবে সম্ভবত 257 কি 60 খ্রিস্টপূর্বাব্দে এটা নিয়ে আলোচনা করেছিলেন তিনি, এবং সেখানে শঙ্কুর উদ্ভব হয়। তো আমরা শঙ্কু সম্পর্কে ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা জেনে গেছি, কোথা থেকে এসছে। এখন আমরা শঙ্কু প্রকৃতিতে বা বাস্তবে কোথায় অ্যাপ্লাই বা কোথায় ব্যবহার করি সেটাও আমরা জেনে গেছি। এটা মাথায় রাখবে, শঙ্কু একটি ঘনবস্তু, তার মানেটা কি, ত্রিমাত্রিক তলদেশে অবস্থিত হবেই। যাক, এই যে আমরা দেখলাম একটা শঙ্কু, তো আমরা শঙ্কু না একটা ঘনবস্তু আকারে চিহ্নিতকরণ করলাম, কিন্তু চিত্র আকারে কিভাবে তৈরি করব, বা মনের অন্তরের মধ্যে কিভাবে তৈরি করব, বা এর সংজ্ঞাটা আমরা কিভাবে প্রকাশ করব, সেটা আমাদের অবশ্যই জানা দরকার। তো তোমরা এর আগের ক্লাসে দেখতে পেয়েছিলে
ক্লাস 9-এও তোমরা দেখতে পেয়েছিলে। এটা একটা কি বৃত্তাকার ক্ষেত্র। এই বৃত্তাকার ক্ষেত্রের দুটো ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ মধ্যস্থ চাপ, তার মানে বৃত্তকলা। ঠিক তোমরা জানো, ক্লাস 5 থেকে পড়ে আসছো বৃত্তকলা কি, বৃত্তকলা কাকে বলে, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তোমাদের ধারণা আছে। তো আমি কি করলাম, এখান থেকে এই একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম আর এই একটা ব্যাসার্ধ নিলাম। এখানে কোণটা কত, থিটা কোণ তৈরি করছে, কেন্দ্রীয় কোণ এটাকে বলা হয়। যাক, তাহলে এইটা যদি ও হয়, ও এ ও বি, ঠিক এটা হলো কি না, এটা একটা এই অংশটা হচ্ছে বৃত্তকলা। এই বৃত্তকলা অর্থাৎ বৃত্তাকার ক্ষেত্রের একটা অংশ কি করলাম, দুটো ব্যাসার্ধ বরাবর কেটে বার করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ যেটা আমরা বার করলাম সেটা ঠিক এমন ধরনের শেপ। এই অংশটাকে আমরা এই দুই মুখটাকে টেনে ধরে আমরা এখন জুড়ে দেবো, অর্থাৎ এই মুখটা এই ব্যাসার্ধটা এই ব্যাসার্ধের সঙ্গে এরকম ঘুরিয়ে আমরা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে একটা ঘনবস্তু পাবো। সেই ঘনবস্তুটা হচ্ছে কি, লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। এখন রাইট সার্কুলার কোণ নিশ্চিত তোমরা বুঝতে পারছো। এই অংশটাকে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে এটা পেয়ে গেলাম, এই যে গোল হয়ে গেল, নিচের অংশটা একটা বৃত্তাকার অংশ। তাই লম্ববৃত্তাকার শঙ্কু কত প্রকারের হতে পারে, দু প্রকারের। এক কি, এক নম্বর হবে ফাঁপা শঙ্কু, আর একটা নিরেট শঙ্কু। শঙ্কু কত প্রকার, তাহলে দু প্রকার হতে পারে, একটা হচ্ছে ফাঁপা হতে পারে আর একটা নিরেট হতে পারে। এটা যেমন ভিতরটা যদি ফাঁপা হয়, বরের টোপর কিংবা জন্মদিনে বাচ্চাদের দেওয়া টুপি, এগুলো সব একটা ফাঁপা, কিন্তু মোচার উপরের অর্ধেক অংশ, অথবা আমরা যেটা কুলফি খাই, আইসক্রিম টাইপের যে কুলফি ছোট এমন ধরনের, এখান থেকে আবার একটা কাঠি লাগানো থাকে, এই কাঠিটাকে তুমি বাদ দিয়ে দাও, বাদ দিলে কুলফির যে অংশটা ওটাও কিন্তু একটা শঙ্কু। কিন্তু এটার ক্ষেত্রে এটা একটা নিরেট শঙ্কু, যেহেতু ভিতরে মাখন থাকে বা আইসক্রিম থাকে। আর এই যেহেতু পরের টোপরটার ক্ষেত্রে কিছুই থাকে না, তা আমরা ফাঁপা। তাই শঙ্কু দু প্রকার আমরা আলোচনা করলাম এবং নিজেরা আমরা বুঝতে পেরে গেলাম। এবারে আমরা চলে যাব কি, এই যে শঙ্কুর কটা অংশ আছে। ফার্স্ট তোমরা কি দেখতে পাচ্ছ না, এই শঙ্কুর দুটো অংশ, উপরের একটা অংশ, নিচের একটা পার্ট। উপরের পার্টটা বক্রাকার পার্ট, অর্থাৎ পার্শ্বতল যেটা, সেটা বক্রাকার তল। আর নিচের তলটা যদি সে নিরেট হয়, তাহলে নিচের তলটা কি সমতল। তার মানে শঙ্কুর দুটি তল। আর কি কি অংশ আছে, শঙ্কুর একটা উপরের শীর্ষবিন্দু আছে, তারপরে শীর্ষবিন্দু থেকে ঠিক সমতল পর্যন্ত, নিচের তল পর্যন্ত, মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা হাইট অথবা উচ্চতা দিয়ে প্রকাশ করে থাকি। আর মাঝখান থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে আর, রেডিয়াস, তার মানে ব্যাসার্ধ আকারে প্রকাশ করি। আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে এল দিয়ে প্রকাশ করে থাকি। এটা কিন্তু অতিভুজ বা তির্যক উচ্চতা। যাক, আমরা একটা শঙ্কুর বিভিন্ন পার্ট, তাদের মধ্যে বিভিন্ন অংশ সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম। এবার দেখি এই শঙ্কুর যে তিনটে অংশ আছে, উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ, এর মধ্যে কোনো রিলেশন তৈরি করা যায় কিনা। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি না, এই শঙ্কুর ক্ষেত্রে এই রেখা, এই রেখার এই রেখাটা যদি ওই রেখা তিনটের দিকে তাকায়, তার মানে এমন ধরনের একটা কি তৈরি করছে, কালি নেই, এরকম একটা তৈরি করছে রাইট সার্কুলার কোণ। এটা হচ্ছে একটা তৈরি করছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে সমকোণী ত্রিভুজ। এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা অতিভুজ এল, এইটা উচ্চতা বা লম্ব, এটাকে এইচ দিয়ে প্রকাশ করছি, এটা ভূমি সমান আর দিয়ে যদি প্রকাশ করি, তাহলে এর রিলেশনটা কি হয়, সাধারণত এল স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, মানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা একটা রিলেশান। তার মানে শঙ্কুর ক্ষেত্রে তিনটে যে নামকরণ করেছি, সেটা আমরা সম্পর্কটা তৈরি করতে পারি। যাক, এবারে আমাদের কাছে গড়ে ওঠা শঙ্কু সম্পর্কে বিভিন্ন ধরনের সমস্যা এবং সেই থেকে প্রাপ্ত সমস্যাকে সমাধান করার বিভিন্ন উপায় বা রুলস,
এখন ধরো আমার কাছে কোনো একটা শঙ্কু দেওয়া আছে, শঙ্কুটার ব্যাসার্ধ দেওয়া আছে, তার অতিভুজ অর্থাৎ তির্যক উচ্চতা দেওয়া আছে, আমাকে বললো উচ্চতাটা বার করো। তাহলে আমরা কিন্তু একটা রিলেশান একটু আগেই বার করলাম, ওটা থেকে আমরা রিলেশান বার করতে পারি। তার মানে ফার্স্ট উচ্চতা, ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা মধ্যে সম্পর্ক হলো, কি সম্পর্ক হবে না এল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, যেখানে এলটা হলো শঙ্কুর তির্যক উচ্চতা, আরটা হলো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এইচটা শঙ্কুর উচ্চতা। তো একটা ফার্স্ট আমরা কিন্তু পেয়ে গেলাম। সেকেন্ড চলে যাব আমরা কোনটায় না শঙ্কুর বলতে পারে যে পার্শ্বতলটা অর্থাৎ বক্রতল, বক্রাকারে যে তলটা আছে এই অংশটার ক্ষেত্রফলটা বার করো। তাহলে কি হবে দেখি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল, পাশে বর্গ একক। 3 নম্বরে চলে যাব আমরা, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে, তাহলে এই পার্শ্বতল মানে পাই আর এল তো থাকছে, সঙ্গে নিচে যেটা আছে ওটা একটা বৃত্তাকার ক্ষেত্র, বৃত্তের ক্ষেত্রফল কি, এরকম যদি বৃত্ত হয় তার যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কী হবে পাই আর স্কয়ার। তার মানে কি আমরা এই পাই আর এল এর সঙ্গে পাই আর এল প্লাস পাই আর স্কয়ার কমন নেব, নিয়ে এত সেমি একক স্কোয়ার, বর্গ একক বা একক স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে আমরা কমন পার্ট পাচ্ছি, কি কমন পাচ্ছি পাই আছে আর আছে, পাই আর ইন্টু এলটা আগে আরটা পরে, এল প্লাস আর কিংবা আর প্লাস এল, যেহেতু লিখলে সুবিধা হয় আর প্লাস এলটা, ওই জন্য আমরা আর প্লাস এল লিখব, এত একক তার স্কয়ার। তাহলে আমরা কি পেলাম না শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম, আর একটা আছে যে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন ইকুয়াল টু কী দাঁড়াবে না 1/3 পাই আর স্কয়ার এইচ, ঘন একক বা একক তার কিউ। এই যে আমরা শঙ্কু অধ্যায়ের বা শঙ্কু চ্যাপ্টারের বিভিন্ন প্রবলেম সলভ করার সূত্রগুলো লিখলাম, এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করার জায়গা না, এগুলো কিন্তু আসে, এগুলো তো আর যে কেউ মন থেকে বলেনি যে একজন এক এক রকম বলল আর আমরা সেটা মেনে নিলাম, ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে অঙ্ক উত্তর চলে আসলো, কিন্তু না, এগুলো কিন্তু একটা প্রুফ আছে। প্রুফটা আমি জাস্ট প্রথম প্রুফটা একটু আলোকপাত করি। দেখো আমি কি বললাম, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বললাম। আমি একটু আগে বলছিলাম যে একটা শঙ্কু তৈরি করতে গেলে একটা বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা অর্থাৎ বৃত্তের একটা অংশ সেটাকে নিয়ে ভাঁজ করে আমরা বার করছি। তো এরকম যদি একটা বৃত্ত থাকে যে বৃত্তের ব্যাসার্ধটা এল, তাহলে এই একটা ব্যাসার্ধ এই একটা ব্যাসার্ধ, আর এটা কি হবে পরিধি, তাই না, এই পরিধি এটাকে নিয়ে আমরা তৈরি করব কি একটা বৃত্তকলা, আমরা কেটে নিয়ে তার থেকে শঙ্কু তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখানে যদি থিটা কোণ তৈরি করে তাহলে আমরা এই যে বৃত্তচাপের মানটা কি পেতে পারি, বৃত্তচাপের মানটা আমরা পাবো কি না টোটালটা হচ্ছে 2 পাই আর এল, 2 পাই এল, মানে আগে আমরা ক্লাস 9-এ শিখেছিলাম বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, তার মানে এখানে হচ্ছে 2 পাই এল, যেহেতু এখানে কি না ব্যাসার্ধটা হচ্ছে এল। এখন এই অংশটা বৃত্তচাপ যেটা আছে, এই বৃত্তচাপটা কি হবে, এই বৃত্তচাপের মান হবে থিটা, যেহেতু কেন্দ্রীয় কোণ থিটা, আমরা ক্লাস 8-এ কেন্দ্রীয় বৃত্তকলা সম্পর্কে শিখে গেছি আমরা, হ্যাঁ পাই চিত্রর ওখানে। তো এখানে কি হবে 2 পাই এল ইন্টু থিটা বাই 360, তার মানে আমরা কি পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম কার না এই যে দেওয়া আছে বৃত্তচাপ, সেই বৃত্তচাপ তার দৈর্ঘ্য আমরা
পেয়ে গেলাম। এখন এইটাকে নিয়ে যখন আমরা তৈরি করছি শঙ্কু, ঠিক এরকম একটা শঙ্কু তৈরি হচ্ছে। তাহলে এই শঙ্কুর এই যে ভূমির বৃত্তাকার ভূমি তার যে পরিধি, সেই পরিধিটা আর এর পরিধিটা সেম, কারণ এই অংশ বৃত্তচাপ দিয়েই তো তৈরি। তাহলে এর ক্ষেত্রে যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এর ব্যাসার্ধ আর হলে এর পরিধি কত হবে? 2 পাই আর। 2 পাই আর। এখানে কি এটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল? আমরা নিশ্চয়ই এতটুকু অংশ বুঝতে পেরেছি আমরা। তারপরে দেখো আমরা যেটা পেলাম এখান থেকে এটাও 2 পাই আর, মানে পরিধির মান এটা যা এটাও তাই একই হবে। তারপর আমরা লিখতে পারবো 2 পাই এল ইন্টু থিটা বাই 360 ইকুয়াল টু 2 পাই আর। এখান থেকে আমরা থিটার মানটা বার করি, 2 পাই আর ইন্টু 360টা ওইদিকে উপরে চলে গেল, বাই 2 পাই এলটা আমরা এখানে নিচে লিখতে পারি। এটা 1 নম্বর দিয়ে দাও। দেখো ভালো করে দেখো, এটা তোমরা বুঝতে পারছো কি না। এটার পরে আমরা চলে যাব কোথায় না, ক্ষেত্রফলে চলে যাব। এই অংশটা, এই যে এই অংশটা ক্ষেত্রফল কি হবে? টোটাল বৃত্তের ক্ষেত্রফল শঙ্কুর ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি দাঁড়াবে? পাই ইন্টু এল স্কয়ার ইন্টু, যেহেতু থিটা তৈরি কোণ তৈরি করছে, তাহলে থিটা বাই 360 ইকুয়াল টু, এখানে থিটার মান পুট করে দাও, পাই ইন্টু এল ইন্টু থিটার মান হচ্ছে কত না, এখানে পাচ্ছি আমরা 2 পাই আর ইন্টু 360 বাই 2 পাই এল ইন্টু আরেকটা পাচ্ছি কি 360 কেটে যাচ্ছে, এখান থেকে 2 পাই কেটে যাচ্ছে, এল একটা কেটে যাচ্ছে, এখানে এল স্কয়ার ছিল, এখান থেকে একটা এল কেটে গেলে একটা এল থাকবে, তাহলে পড়ে থাকছে পাই এল আর আর, তাহলে পাই আর এল। ব্যাস, বক্রতলের ক্ষেত্রফল। দেখো আমি কি লিখেছি, শঙ্কুর পার্শ্বতলের কিংবা বক্রতলের ক্ষেত্রফল কি? পাই আর এল। আমরা এখান থেকে সেটা প্রমাণ পেলাম। এই যে প্রমাণ করলাম প্রথম সূত্রটার, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তোমাদের জেনে রাখা দরকার, কিন্তু খুব মনে রাখার দরকার নেই, কারণ এর থেকে প্রুফ দেয় না পরীক্ষায়, তো জাস্ট একটু জেনে রাখা থাকলো। এবারে আমরা চলে যাব সরাসরি অঙ্কের বিভিন্ন প্রবলেম, এবং প্রবলেম তৈরি হওয়ার পরে সেই প্রবলেম থেকে সলভ করার রুলস। আরও একবার আমি তোমাদের মনে করার জন্য, স্মরণের জন্য আমি বলে দিই, শঙ্কুর ব্যাসার্ধ যদি আর হয়, ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এইচ হলে এবং তির্যক উচ্চতা এল হলে, তিনটের মধ্যে সম্পর্ক তৈরি হবে কি? এল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। শঙ্কুর পার্শ্বতল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল হবে কি না পাই আর এল। সমগ্রতল ক্ষেত্রফল বলতে আমরা নিচের বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা যোগ করব, অর্থাৎ পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। ওখান থেকে পাই আর কমন নিলে আর প্লাস এল থাকছে ব্র্যাকেটে। আরেকটা পাবো শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে একটা মজার বিষয়, এটা নাই বললাম প্রুফ, এটা তো প্রুফ সরাসরি হয়েই যাচ্ছে, যেহেতু এটার মান পেয়ে গেছি, সঙ্গে বৃত্তের ক্ষেত্রফল যোগ করে দিলাম, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এই আয়তনের সূত্রের ক্ষেত্রে কি হয়? এখন এমন ধরনের একটা টেস্ট টিউব বা চোঙ নাও, নিয়ে নিলাম। এই চোঙের ভিতরে একটা কি করবে তোমরা, বাড়িতে মজার পরীক্ষা, এটা নিজেরা বাড়িতে করতে পারো। এবারে কি করবে, এর ব্যাসার্ধ আর নিয়ে নিলাম এবং এর উচ্চতা আছে, এর তির্যক উচ্চতা আছে, এর ভিতরে কিছুটা তরল পদার্থ নিলাম, নিয়ে আমরা কি করব, এই তরল পদার্থটা সেম ব্যাসার্ধযুক্ত আর ব্যাসার্ধযুক্ত এবং সেম উচ্চতা বিশিষ্ট এইচ তার ভিতরে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর দেখা যাবে এটা 3বার পূর্ণ সংখ্যক 3বার ভর্তি শঙ্কুর ভিতরে থাকা তরল পদার্থ এই চোঙকে পুরোপুরি ফিল আপ করে ফেলেছে বা পূর্ণ করে ফেলেছে। তার মানে এর ভিতরে থাকা পদার্থ যতটা আসে ঠিক তার 3/1 এখানে আছে। ওই জন্য এর আয়তনটা এর থেকে 3 গুণ, অথবা এর আয়তনটা এর 3/1। সেজন্য আমরা কি 1/3 পাই আর স্কয়ার এইচ লিখলাম। এটা নিজেরা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো। যাক, আমরা এবারে চলে যাব অঙ্কের সমস্যার মধ্যে এবং সেই সমস্যা সমাধান করার উপায়। চলে এসো, বইয়ের অঙ্কের ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি। কি না, বইয়ের অঙ্কের ক্ষেত্রে
প্রথম অঙ্কটা আছে, দেখো আমরা একটি মুখবদ্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো এরকম একটা শঙ্কু দেওয়া আছে আমাদের। শঙ্কুটা এর কি দেওয়া আছে, ভূমির ব্যাসার্ধ মনে হয় দেওয়া আছে 15 সেমি আর তির্যক উচ্চতা 24, এটা 15 আর এটা 24। আমাকে বার করতে বলেছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল। দেখে নিই, এটা এল, এটা আর, পার্শ্বতলের ক্ষেত্রে পাই আর এল, তার মানে এইচ প্রয়োজন হচ্ছে না, শঙ্কুর উচ্চতা বার করার প্রয়োজন নেই। সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল, এখানে আছে পাই আর স্কয়ার, তার মানে এক্ষেত্রেও কিন্তু এইচ ইউজ হচ্ছে না, তার মানে এখান থেকে আমরা উচ্চতা এইচটা বার করার প্রয়োজন নেই। যদি কেউ করে নেয় এক্সট্রা খাটনি হয়ে যাবে, এক্সট্রা কাজ হয়ে গেল, ভুল নেই তবু। তো আমরা লিখি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর, ইকুয়াল টু কত, 15 সেমি, এটা আমাদের দেওয়া আছে। আবার কি, শঙ্কুর তির্যক উচ্চতা ইকুয়াল টু এল ইকুয়াল টু 24 সেমি। আমাকে কি বার করতে বলেছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা কি জানি ফর্মুলা হচ্ছে পাই আর এল। পায়ের ভ্যালু কত 22/7 ইন্টু আর এর ভ্যালু 15 ইন্টু আর এল এর ভ্যালু 24 ইকুয়াল টু, আমরা কি করব 15 × 30 0, 15 × 30 33 ইন্টু 24/7 এত বর্গ সেমি ইকুয়াল টু, এটাও বর্গ সেমি লিখব। এটা আবার গুণ করতে হবে আমাদের। তো এই গুণটা তোমরা নিজেরা পাশে ডান দিকে করে নেবে, আমি সুবিধার্থে তাড়াতাড়ি করার জন্য মোবাইলে করে নিই। 330 ইন্টু 24, গুণফল হচ্ছে 7 9, এখানে লিখি 7 9 2 0/7 বর্গ সেমি ইকুয়াল টু, ভাগ করে দিই 7 9 2 0, 7 দিয়ে যদি আমরা ভাগ করি 7 একে 7 পাচ্ছি, এখান থেকে 9, আবার 7 একে 7 থাকবে 2 22, 3 7 21 থাকবে 1 10, 7 একে 7 আবার থাকবে 3, তার মানে 3 উপরে চলে যাবে, 7টা নিচে, অতএব 11 31 3/7 বর্গ সেমি। এটা আমরা কি পেয়ে গেলাম না, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। চলে যাব এই কোশ্চেনের দ্বিতীয় আরেকটা কোশ্চেন জোড় আছে, সেটা হচ্ছে কি বলছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কত নির্ণয় করো। আমরা এদিকে করি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি পাবো, আমরা ফর্মুলা জানি পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক, এটা আমরা জানি। এখানে পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর এর ভ্যালু কত 15 ইন্টু ব্র্যাকেটে 15 প্লাস 24 ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত 22 ইন্টু 15 ইন্টু 39 বাই 4 আর 5 9 3/7 ইকুয়াল টু, এটা কী হবে বর্গ সেমি। এটা গুণ করলে 15 30 0 29 33 ইন্টু 39/7 ইকুয়াল টু, এটাও আমরা মোবাইলে করে নিই একটু ক্যালকুলেটরে, কত 330। তোমরা নিজেরা করবে, তোমরা জানো তোমরা কখনোই ক্যালকুলেটর ইউজ করবে না, কারণ পরীক্ষার হলে তোমাদের করতে হবে। 12/870 এত বর্গ সেমি। এটাকে ভাগ করলে আমরা কি পাই, ডান দিকে দেখিয়ে দিই 12/870। আমরা যদি ভাগ করি 7 7 একে 7 থাকবে 5 8 27টা 56 থাকবে 2 7 4 7 28 7 2 3 7 21 থাকবে 6 0 27টা 56, নিচে 4 চলে যাচ্ছে, 4টা উপরে চলে যাবে, 7টা নিচে, অতএব 18 38 4/7 এত বর্গ সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম
শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলটাও পেয়ে গেলাম। আমরা আরেকটা অঙ্ক করি, দুটো অঙ্ক আমরা করব, তারপরে বাড়িতে তোমরা নিজেরা করবে, যেগুলো পারবে সেগুলো করবে, যেগুলো হবে না আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমাকে জানাবে, আমি পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। একটু বইয়ের দিকে তাকিয়ে দেখো, এক্ষেত্রে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে দুটো কোশ্চেন আছে, একই কোশ্চেনে দুটো উত্তর বার করতে বলেছে। একবার দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল এবং উচ্চতা, তার থেকে আমরা আয়তন নির্ণয় করব। দ্বিতীয় কোশ্চেনে বলছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে এবং তির্যক উচ্চতা দেওয়া আছে, তার থেকে আমরা শঙ্কুর আয়তন নির্ণয় করব। প্রথমে আমরা 2-এর 1টাই চলে যাই। 2-এর 1-এ কী বলছে দেখি। 2-এর 1-এ বলছে যে শঙ্কুর 2-এর দাগের 1 শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু, যদি শঙ্কুর ব্যাসার্ধ আর হয় তাহলে ভূমির ক্ষেত্রফল হবে πr² ইকুয়াল টু, এটার মান দেওয়া আছে, কত মান দেওয়া আছে না 1.54 বর্গ সেমি, বর্গ মিটার, মিটার, এটা আছে মিটার। তারপরে দেওয়া আছে উচ্চতা h, শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু h ইকুয়াল টু কত দেওয়া আছে না 2.4 মিটার। শঙ্কুর আয়তন দেখি, শঙ্কুর আয়তন কি হবে না আমরা জানি 1/3 πr² h ইকুয়াল টু 1/3 πr² এর ভ্যালু আমার 1.54 দেওয়া আছে আর h এর ভ্যালুটা দেওয়া আছে 2.4। আমরা কি করতে পারি, এটা যদি কাটাকুটি করি 3 8 24, পয়েন্টের পরের সংখ্যা নিচ্ছি মানে 0.3 8 24 8, গুণ করে দাও, এত ঘন মিটার। 8 4 8 32 2, 8 5 8 40, 40 4 32 2, 5 8 40 43, হাতে হলো 4, 8 1 8, 8 4 12, 1 2 3, 3টের পরে পয়েন্ট এখানে, তাহলে এত ঘন মিটার। আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে তার আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম। কত আনসার হলো তোমরা একটু বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে যে 1.232 বর্গ এই ঘনমিটার। চলে যাবো দ্বিতীয় কোশ্চেনে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। 2 নম্বর কোশ্চেনের দ্বিতীয় পার্ট, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে 21, ব্যাসার্ধ মানে কি 21/2 মিটার। থাক, এটাকে যদি আমরা বার করি 10.5 মিটার হয়ে যাবে। তারপরে শঙ্কুর কি দেওয়া আছে না আরেকটা তির্যক উচ্চতা কত আছে দেওয়া না, এখানে দেওয়া আছে 17.5, L ইকুয়াল টু 17.5 মিটার। আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কুর আয়তন নির্ণয় করতে গেলে আর এবং এইচ দরকার। এখানে আর ব্যাসার্ধ দেওয়া আছে এই আর, কিন্তু এইচটা দেওয়া নেই, তার মানে এইচের ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি জানি, আমরা জানি যে L² ইকুয়াল টু R² প্লাস H²। এখান থেকে আমরা H² এর ভ্যালুটা বার করার চেষ্টা করি। L² মাইনাস R² বা H ইকুয়াল টু রুটের মধ্যে আমরা করে দিই L এর ভ্যালু 17.5 তার স্কয়ার মাইনাস R এর ভ্যালু 10.5 তার স্কয়ার ইকুয়াল টু, আমরা এটাকে একটু ক্যালকুলেটারে করে নিই, কারণ হচ্ছে না হলে আমাদের সমস্যা হবে, এখানে করতে টাইম লেগে যাবে। 17.5 ইন্টু 17.5, এটা গুণ করে পাচ্ছি 306.25, কত হলো না 306.25 মাইনাস, আর 105কে করলে
দেখা যাক 10.5কে করলে কত হয়। 10.5 ইন্টু 10.5 দাঁড়াচ্ছে 110.25। 110.25 এটাকে মাইনাস করে দাও রুট, এত কিন্তু মিটার হবে এটা। এখানে না লিখলেও চলবে, পরে লিখে নেবো আমরা। 00.06 হয়ে দাঁড়াচ্ছে 19, 1 থাকছে 2 1, এটা কেটে যাচ্ছে, তার মানে 14। 196 রুট করলে কত হয়? 14 মিটার। এইচের মান কত পেলাম? 14 মিটার। এখানে না লিখে লিখি, অতএব শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু এইচ ইকুয়াল টু 14 মিটার। এবারে কি বার করব না, শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন কি দেখতে পাচ্ছ তো? নিচের পাটটা, নিচের পাট মনে হয় দেখা নাও যেতে পারে। এ পর্যন্ত দেখা যাবে কি? আচ্ছা, এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই পাটটা উপরে করে দিই, নিচের পাটটাকে এই সাইডটা মুছে দিই। এখন শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন ইকুয়াল টু কত হচ্ছে না 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর স্কোয়ার বলতে আর আমরা পেয়েছি 10.5 ইন্টু 10.5 ইন্টু এইচের ভ্যালু পেলাম 14, অর্থাৎ 7 × 14। এখান থেকে 3 দিয়ে কাটাকুটি করলে আমরা পাবো 3 × 3 = 9, 3 × 5 = 15। অতএব এইগুলো গুণ করে দিলে হবে 22 × 2 হয়ে যাচ্ছে 44 ইন্টু 10.5 ইন্টু 3.5। দেখি এগুলো আবার গুণ করে দেখি কত হয়। প্রথমে আমরা 44কে গুণ করব 3.5 দিয়ে, গুণ করে যাচ্ছে 154। 44কে গুণ করে পাচ্ছি আমরা 154.0, 0 কেটে যাচ্ছে, ইন্টু 10.5। 10.5 দিয়ে যদি আমরা গুণ করি একে 10.5, আমাদের উত্তর দাঁড়াচ্ছে 16-17 এত ঘন মিটার। আমরা শঙ্কু অধ্যায়ের শঙ্কু নিয়ে গড়ে ওঠা সমস্যা সমাধানের আমরা ফর্মুলা বা রুলসগুলো জেনে গেছি, এবং শঙ্কুর বিভিন্ন পার্ট সম্পর্কে আমরা জেনে গেছি। শঙ্কু থেকে সমস্যা হলে সমস্যা কিভাবে সলভ করব তার ফর্মুলা জানা হয়ে গেছে, মানে আমরা সব পুরোটা অঙ্কটাই করতে পারবো। তবু আমি দুটো অঙ্ক করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। যদি অসুবিধা হয় তোমরা ফোনে জানাবে আমাকে। নিশ্চয়ই সবাই জানো আমার ফোন নম্বরটা 9734316049। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে কিংবা এই নম্বরে কল করবে। যারা আমাদের স্টুডেন্টস, যারা আমাদেরকে পাচ্ছ না বা গ্রুপের সঙ্গে লিঙ্ক নেই যারা, তারা কিন্তু ইউটিউব থেকে যদি জানতে পারো অবশ্যই এই নম্বরে একবার কন্ট্যাক্ট করবে। এ পর্যন্ত আমাদের শঙ্কু চ্যাপ্টারের প্রথম দিনের ক্লাস। আমরা দ্বিতীয় দিন আবার কিছুটা আগানোর চেষ্টা করব। আমি স্টুডেন্টসদের বলছি, হেলায় না কাটিয়ে বাড়িতে অবশ্যই এই কাজগুলো করো। জানি তোমাদের মন খারাপ, তারপরেও কিন্তু করতে হবে, কিছু করার নেই। খোদা হাফেজ। এ পর্যন্ত শেষ।